বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রযুক্তি আজ লেখাপড়াকে তোমাদের ঘরের দ্বার গোড়ায় পৌঁছে দিয়েছে। এমনকি দেশের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে ঘরে বসেই লেখাপড়া চালিয়ে যাও। কাজেই আমি যে পড়াটুকু তোমাদের আলোচনা করতেছি সেই পড়াটুকুর সঙ্গে তোমাদের বইগুলোর সঙ্গে এই পড়াগুলো মিলিয়ে নিয়ে বাসায় ঘরে বসে লেখাপড়া চালিয়ে যাও, যদি তোমরা ভালো করতে পারো। একটা উদাহরণ না দিলেই নয়। কয়েকদিন আগে রংপুর মেডিকেল কলেজের একজন সিনিয়র ডাক্তারের সঙ্গে কথা বলতেছিলাম। তিনি বলতেছিলেন মহিলাদের জন্য নতুন করে হোস্টেল নির্মাণ করতে হচ্ছে, পক্ষান্তরে ছেলেদের হোস্টেলে সিট ফাঁকা। কাজেই এ থেকে উপলব্ধি করা যায় আমাদের ছেলে সমাজ আজ কোন দিকে যাচ্ছে। কাজেই রাস্তায় মোড়ে ঘুরোঘুর না করে পাঠ্য বইয়ের সঙ্গে লেখাপড়াগুলো যদি চালিয়ে যাও, তাহলে আমি আশা করি তোমরা ভালো করবা এবং ভালো রেজাল্ট করবা, ভালো ফলাফল করবা, দেশ ও বিশ্বের জন্য তোমরা শান্তি বয়ে নিয়ে আসতে পারবা। আমরা গত ক্লাসে আলোচনা করতেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার সাহায্যে পরমাণুর নিউক্লিয়াস, এই যে চিত্রে দেখা যাচ্ছে, পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন। এই নিউক্লিয়াস আবিষ্কার করার পর তিনি তার মডেলের কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন। সেই রাদারফোর্ডের পরমাণু মডেলের উপস্থাপনাগুলো হলো: 1 নম্বরে পরমাণু গোলাকার। পরমাণু গোলাকার, এই যে চিত্রে দেখা যাচ্ছে পরমাণু গোলাকার। গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে একটি ভারী বস্তুকণা রয়েছে। এই ভারী বস্তুকণা ধনাত্মক চার্জ বিশিষ্ট। ধনাত্মক চার্জ বিশিষ্ট এই ভারী বস্তুকণার নামই হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। পরমাণুর প্রায় সমস্ত ভর এবং সমস্ত ধনাত্মক চার্জগুলো আমরা দেখতে পাচ্ছি, সমস্ত ধনাত্মক চার্জগুলো এই পরমাণুর কেন্দ্রস্থলে কেন্দ্রীভূত থাকে। তাহলে আমরা 1 নম্বর মডেল হিসাবে পাইলাম রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম কথাই হলো পরমাণু গোলাকার। পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তুকণা রয়েছে, যে ভারী বস্তুকণাটার নামই হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আকার অত্যন্ত ক্ষুদ্র, অতিশয় নগণ্য। পরমাণুর প্রায় সমস্ত ভর এবং সমস্ত ধনাত্মক চার্জ এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। দ্বিতীয়ত হলো পরমাণু তড়িৎ নিরপেক্ষ। এই যে পরমাণুটা আছে, পরমাণুটা তড়িৎ নিরপেক্ষ। তড়িৎ নিরপেক্ষ এই জন্যই পরমাণুর কেন্দ্রস্থলে যতটি ধনাত্মক চার্জ থাকবে, এর বাহিরের কক্ষপথে ঠিক ততটি ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। যেমন এখানে 2টা ধনাত্মক চার্জ দেখানো হয়েছে, বাইরের কক্ষপথে 2টা ইলেকট্রন দেখানো হয়েছে। স্বাভাবিকভাবেই পরমাণু তড়িৎ নিরপেক্ষ। তৃতীয় প্রস্তাবনা হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের সৌরজগতে সূর্যের চারিদিকে যেমন গ্রহসমূহ ঘুরতে থাকে, ঠিক তেমনইভাবে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনসমূহ বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে থাকে। বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন যখন আবর্তন করবে, আবর্তনশীল ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে।
অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত প্রোটনের সঙ্গে নিউক্লিয়াসের সঙ্গে পরমাণুর ইলেকট্রনের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে একটা। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং ইলেকট্রন যে আবর্তনশীল, এই যে ইলেকট্রন আবর্তনশীল, ইলেকট্রন সবসময় সরল পথে যাওয়ার জন্য একটা বহির্মুখী বেগ থাকবে। এই বহির্মুখী বেগ, যেটা পরবর্তী চিত্রে আমরা দেখাইছি, যে ইলেকট্রনের একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেন্দ্রমুখী বল থাকবে এবং একটা কেন্দ্র বিমুখী বল কাজ করবে। এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সব সময়ের জন্য সমান হবে। এই জন্য পরমাণু তড়িৎ নিরপেক্ষ হিসাবে থাকবে। এই মূলত রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের এখন আমরা দেখব সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা হলো সৌরজগতের সঙ্গে তুলনা করা। সৌরজগতে যে সমস্ত গ্রহ রয়েছে এই গ্রহগুলো চার্জবিহীন, অথচ পরমাণুর নিউক্লিয়াসে চার্জযুক্ত বস্তুকণা রয়েছে। কাজেই চার্জযুক্ত বস্তুকে একটা চার্জবিহীন বস্তুর সঙ্গে তুলনা করা যুক্তিসঙ্গত নয়। কাজেই এটা একটা রাদারফোর্ডের পরমাণু মডেলের বড় সীমাবদ্ধতা। এই রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সোলার সিস্টেম অ্যাটম মডেল হিসেবে চিহ্নিত করেছেন। রাদারফোর্ডের পরমাণু মডেলের এটা একটা বড় সীমাবদ্ধতা, যে সৌরজগতের সঙ্গে তুলনা করা। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে দেখা যায় যে চার্জযুক্ত বস্তু যদি ঘোরে, যে কোনো চার্জযুক্ত বস্তু যদি ঘোরে, তাহলে ঘুরতে ঘুরতে শক্তি বিকিরণ করবে এবং শক্তি বিকিরণ করতে করতে একটা ইলেকট্রন এভাবে যদি ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে শক্তি বিকিরণ করবে এবং শক্তি বিকিরণ করতে করতে এক সময় নিউক্লিয়াসে পতিত হবে। এতে রাদারফোর্ডের পরমাণু মডেলের কোনো অস্তিত্ব থাকবে না। এই ইলেকট্রন একটা ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে পতিত হবে। সুতরাং রাদারফোর্ডের পরমাণু মডেলের বড় সীমাবদ্ধতা হলো তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে দেখা যাচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হচ্ছে, রাদারফোর্ডের পরমাণু মডেল অস্তিত্বহীন হয়ে পড়তেছে। তৃতীয়ত, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, হাইড্রোজেনের বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয় না। হাইড্রোজেন বর্ণালীতে সাধারণত দেখা যায় যে একটা একক রেখা পাওয়া যায় রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী, কিন্তু বাস্তবে পরীক্ষা করলে দেখা যায় যে হাইড্রোজেন পরমাণুতে অনেকগুলো সূক্ষ্ম রেখার উৎপন্ন। এই সূক্ষ্ম রেখাগুলো কিভাবে তৈরি হয় রাদারফোর্ড পরমাণু মডেলের সাহায্যে সেগুলো ব্যাখ্যা করা সম্ভব না। চতুর্থ, আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতি। ইলেকট্রন যে কক্ষপথে আবর্তনশীল, এই কক্ষপথগুলোর আকার এবং আকৃতি সম্বন্ধে রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তাছাড়া একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের চারিদিকে কিভাবে আবর্তন করবে সে সম্পর্কেও রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো বিস্তারিত বর্ণনা পাওয়া যায় না। এই জন্য বিজ্ঞানী নিলস বোর 1913 সালে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সংশোধন করেন। বোরের পরমাণু মডেল 1913
সালে। আর রাদারফোর্ডের পরমাণু মডেলকে সংশোধন করেন বিজ্ঞানী নিলস বোর 1913 সালে। রাদারফোর্ডের পরমাণু মডেলে কোয়ান্টাম তত্ত্বের ওপর তিনি এই মডেলকে সংশোধন করেন। রাদারফোর্ডের পরমাণু মডেলটি সাধারণ বলবিদ্যার ওপর প্রতিষ্ঠিত, পক্ষান্তরে নিলস বোরের পরমাণু মডেল কোয়ান্টাম বলবিদ্যার ওপর প্রতিষ্ঠিত। নিলস বোরের মতবাদ অনুযায়ী প্রথমত শক্তি স্তর সম্পর্কিত ধারণা, শক্তি স্তর বিষয়ক ধারণা। দ্বিতীয়ত কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। বিষয়ক ধারণা। তৃতীয় শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত ধারণা। তাহলে নিলস বোরের পরমাণু মডেলের মূল বক্তব্য হলো তিনটি। প্রথমত শক্তি স্তর বিষয়ক ধারণা বা শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত মতবাদ। বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলকে সংশোধন করে দেখালেন যে পরমাণুর চারিদিকে, পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে, পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনসমূহ কতকগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনসমূহ কতকগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। আর এই বৃত্তাকার কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রন কোনো ধরনের শক্তি শোষণ অথবা বিকিরণ করে না। আর এই এই কক্ষপথগুলোর নাম হলো অরবিট অথবা কক্ষপথ। এই সুনির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রন থাকবে তখন কোনো ধরনের শক্তি শোষণও করবে না, কোনো শক্তি বিকিরণও করবে না। এই কক্ষপথগুলোকে তিনি কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা চিহ্নিত করলেন, অথবা এগুলোকে এন দ্বারা চিহ্নিত করা যায়। 1, 2, 3, 4। এন এর মান 1, 2, 3, 4 অথবা কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা এই কক্ষপথগুলোকে চিহ্নিত করা যায়। দ্বিতীয় মতবাদ হলো, নিলস বোরের দ্বিতীয় মতবাদ হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। ইলেকট্রনের কৌণিক ভরবেগ, নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন পরিভ্রমণশীল, আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর অখণ্ড গুণিতক, h/2π এর অখণ্ড গুণিতক, অর্থাৎ mvr equal to nh/2π, mvr equal to nh/2π, যেখানে m হলো ইলেকট্রনের ভর, v হলো ইলেকট্রনের গতিবেগ, r হলো কক্ষপথের ব্যাসার্ধ, n এর মান 1, 2, 3 পাই ধ্রুবক, আর h হলো প্লাঙ্কের কনস্ট্যান্ট, প্লাঙ্কের কনস্ট্যান্ট যার মান
6.626 into 6.626 into 10 to the power 34 জুল সেকেন্ড এইচের মান। তাহলে কৌণিক ভরবেগ ক্লিয়ার যে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ mv/2h/2 এইচ হলে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। তৃতীয় মতবাদ হলো শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত মতবাদ। নিলস বোর বললেন যে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে থাকবে, সাপোজ এই কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই কক্ষপথ থেকে ইলেকট্রনটা যখন এই কক্ষপথে আসবে তখন শক্তি বিকিরণ করবে। অর্থাৎ উচ্চ শক্তি স্তর হইতে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে চলে আসবে তখন শক্তি বিকিরণ করবে, আর নিম্ন শক্তি স্তর হইতে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন ইলেকট্রন শক্তি শোষণ করবে। এর ফলে বর্ণালী সৃষ্টি হবে। অর্থাৎ শক্তির শোষণ বা বিকিরণের ফলে পরমাণু হতে বিভিন্ন ধরনের বর্ণালী পাওয়া যায়। যদি আমরা উচ্চ শক্তি স্তরটাকে E2 দ্বারা চিহ্নিত করি, নিম্ন শক্তি স্তরটাকে E1 দ্বারা চিহ্নিত করি, তাহলে একটা ইলেকট্রন যদি U2 থেকে E1 শক্তি স্তরে ফিরে আসে তাহলে E2 E1 H মিউ হলো ডেল্টা E। শক্তির পার্থক্য হবে E2 বনাম E1 H নিউ। এখানে নিউ হলো বিকিরিত বা শোষিত তড়িৎ রশ্মির কম্পাঙ্ক বা স্পন্দন সংখ্যা। এইচ হলো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, নিউ হলো বিকিরিত অথবা শোষিত শক্তির কম্পাঙ্ক। সুতরাং দেখা যায় যে এখান থেকে নিলস বোরের পরমাণু মডেল থেকে স্পষ্ট বোঝা যায় যে পরমাণু থেকে কিভাবে বিভিন্ন ধরনের রেখা বর্ণালী পাওয়া যায়। এই মূলত রাদারফোর্ডের পরমাণু এই হলো নিলস বোরের পরমাণু মডেল। নিলস বোরের পরমাণু মডেলের মূল বক্তব্য তাহলে আমরা বুঝতে পারলাম তিনটা। একটা হলো শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত মতবাদ। নিলস বোরের পরমাণু মডেলেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। নিলস বোরের পরমাণু মডেল হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ্য লিথিয়াম, বেরিলিয়াম, যে হিলিয়াম। নিলস বোরের পরমাণু মডেল মূলত এই জাতীয় হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ্য এই যে আয়নগুলো দেখা যাচ্ছে এগুলোর ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে। কিন্তু বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে কিভাবে আবর্তন করবে সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। তাছাড়া দেখা যায় যে পরমাণুতে নিলস বোরের মতবাদ অনুযায়ী শক্তি শোষণ বা বিকিরণের ফলে একটা রেখা পাওয়ার কথা, কিন্তু বর্ণালী বিশ্লেষণ, অতি শক্তিশালী বর্ণালী বিশ্লেষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করলে দেখা যায় যে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা উৎপন্ন হয়, যেগুলোর উৎপত্তি সম্পর্কে নিলস বোরের পরমাণু মডেলে কোনো ধারণা পাওয়া যায় না। তাছাড়া নিলস বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের অবস্থানকে সুনির্দিষ্ট করা হয়েছে। ইলেকট্রনের অবস্থানকে সুনির্দিষ্ট এবং গতিবেগ নির্ণয় করা সম্ভব, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হইতে দেখা যায় যে ইলেকট্রনের মতো ক্ষুদ্রতম কণার গতিবেগ এবং অবস্থান একই সঙ্গে নির্ণয় করা অসম্ভব, যেটাকে আনসার্টেনিটি প্রিন্সিপাল বলা হয়, অর্থাৎ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাছাড়া ইলেকট্রনের কক্ষপথ এখানে দ্বিমাত্রিক বলা হয়েছে, কিন্তু বাস্তবে ইলেকট্রনের কক্ষপথগুলো ত্রিমাত্রিক।
এ সম্পর্কেও নিলস বোরের পরমাণু মডেলে কোনো ধারণা পাওয়া যায় না। আমরা পরবর্তীতে নিলস বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো কীভাবে কাটিয়ে ওঠা এ সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এখানেই আমার ক্লাসের সমাপ্তি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।